কেমন আছো বন্ধুরা? রোজই দেখা হচ্ছে, তবু রোজই জিজ্ঞেস করছি কেমন আছো। তোমাদের সব মঙ্গল কামনা করি সবসময় ঈশ্বরের কাছে। আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানাই। শুভ দ্বীপ্রহর এখন, তার আগে আমার হয়ে ওঠে না। আসলে পায়ে ওরকম হওয়াতে ভালো করে হাঁটাটা হয় না। তাও ভগবান এটুকু তো রেখেছেন, বাথরুম টাথরুম নিজে যেতে পারছি এখনো পর্যন্ত। হয়তো এটুকু রাখবেন। আমার এইটা ভীষণ ভয়, যেন বিছানায় শুয়ে না পড়ি। যাকগে, রোজ অসুখের কথা বলে আর বিব্রত করব না তোমাদের। তোমাদের দিন কিভাবে কাটছে? এই গরমে কাটবেই বা কী করে? বৈশাখ মাসে এই অবস্থা, জ্যৈষ্ঠ পড়ে আছে, আষাঢ়ে তো বৃষ্টি খুব একটা এখন দেখা যায় না। সেই শ্রাবণে এখন সেই অপেক্ষা করতে হবে শ্রাবণ মাস। শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে। সব ভুলে যাই কেন কে জানে। শ্রাবণ ঘন গহন বনে গোপন তব চরণ ফেলে, নিশার মতো নীরবে সবার দিঠে এড়ায় গেলে। শ্রাবণ ঘন গহন বনে, যে বলি না, সুরও লাগে, সুর তো লাগেই না, বেসুরও লাগে না। বড্ড কষ্ট হয়। এত গানটা ভালোবাসতাম, গানটা চর্চা না করলে কোনো কিছুই হয় না। তবু কবিতাটা জোরজার করে বলি, যে যা গল্প পাঠ। একটু জল খেয়ে নিই গল্পটা পড়বার আগে। আমাদের ভাল লাগে তো আমার গল্প। গল্পটার নাম হচ্ছে বসন্ত চলে গেছে। চিত্রা দেবী লিখতে বসেছেন জীবনের ফেলে আসা কিছু কথা, যা হয়তো অনেকবার বলতে চেয়েও বলতে পারেননি। স্বামীর মুখের দিকে চেয়ে। মানুষটা বড় ভালো মানুষ ছিলেন, আর ভালো ছিলেন তার শ্বশুরমশাই। প্রতিদিন সকালের জলখাবারের টেবিলে ছোটখাটো খণ্ডযুদ্ধ বাঁধবেই, আর এই যুদ্ধটা বাঁধাতেন তার শাশুড়ি মনোরমা দেবী। চিত্রা দেবী বেশিরভাগ দিন সকালে ডিম টোস্ট রাখতেন, আর মাঝে মধ্যে লুচিও করতেন, আর নয়তো চিড়ে দুধ কলা। আর শনি রোববার লুচি, নানান রকমের পরোটা, কচুরি, ভালো ভালো খাবার বানানো হতো। যেহেতু সারা সপ্তাহ উনি একটা সরকারি স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, সেহেতু শনি রোববার একটু বেশি সময় দিতেন রান্নাঘরে, কারণ অন্য দিনগুলোয় তার স্কুল থাকতো। সরকারি হাই স্কুলে পড়াতেন। 11টার সময় বেরিয়ে যেতেন, তাই সকালের জলখাবার আর রান্নাটা একটু সংক্ষেপ করতে চাইতেন। যার জন্য যত রকমভাবে প্রেশার দেওয়া যায় তাই চেষ্টা করে যেতেন তার শাশুড়ি। শ্বশুরমশাই বলতেন, আর কতক্ষণ রান্নাঘরে আটকে রাখবে মেয়েটাকে? ও তো তৈরি হয়ে স্কুলে যাবে নাকি? এবার ছাড়ো ওকে, যা বাকি আছে তা তোমরা করে নাও। শাশুড়ি চিৎকার করে উঠতেন, জানো না আমার হাই ব্লাড প্রেশার? উনুনে তাতে যেতে ডাক্তার বারণ করেছেন। আমার মেয়েটা এসেছে তাই একটু বেশি রান্না হয়েছে, তাতেই তো শ্বশুরের দরদ একেবারে উঠছে। কই, আমার বেলা তো তোমার এত দরদ কোথাও ছিল না। তোমার বেলা আমার যতদূর মনে পড়ে
আমার মা তোমাকে একসাথে নিয়ে জলখাবার খেতে বসতেন। কলা দুধ ভালোবাসতে নিয়ম করে জলখাবারের সময় দুধ আর কলা দিতেন। আর তুমি ফিরেও দেখো না মেয়েটা কি খায়। অর্ধেক দিন তার খাওয়া হয় না। তা খায় না কেন? আমি কি খেতে বারণ করেছি? না, বারণ করনি, কিন্তু সামান্য সমানে যদি এটা করো সেটা করো বলে যাও, তো খাবার সময়টা কোথায় পাবে? ওর সরকারি স্কুল সময় মতন না যেতে পারলে ওর কতটা ক্ষতি হবে জানো? তবে চাকরি ছেড়ে দিক, আমার মেয়ে তো চাকরি করে না। তোমার মেয়ের চাকরি করার যোগ্যতা নেই, বিএ ফেল। গান শেখাবার এত চেষ্টা করলাম, তাও শিখলো না। শুধু বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আর স্টাইল করে জীবন কাটাচ্ছে। শ্বশুর বাড়িতেও কোনো রকম কাজ জানে না বলে প্রায় অভিযোগ শুনতে হয়। ওকে শাসন করতে গেলেই হইচই শুরু করে দিতে, যেন ও আমার সৎ মেয়ে। আমি এখন আর এখন তুমি খুব ভালো করে জানো আমার ছেলে তুমি খুব ভালো করে জানো দোতলাটা ছেলেটা সম্পূর্ণ নিজের টাকায় করেছে। আমার সামান্য পেনশন, বৌমার চাকরির মোটা অংশ সংসারে খরচ হয়। সেই হিসাব রাখো। আগের দিন তার ননদ এসেছিল। মনোরমা দেবী সব ভুলে বললেন, লুচি বানাও। বৌমা, মিঠুটা এসেছে অনেক দিন পর। হঠাৎ অবাক হয়ে স্বামী রঞ্জন প্রশ্ন করল, অনেক দিন পর? আমার তো মনে হচ্ছে মাত্র 15 দিন আগেও এসেছিল। শ্বশুর বাড়ি গেল প্রায় 1 মাস থেকে। মা, ওকে এভাবে প্রশ্রয় দিও না। ওকে শ্বশুরঘরটা অন্তত ভালো করে মন দিয়ে করতে দাও। কোনোদিন যদি অনন্ত ওর বিরুদ্ধে ডিভোর্স ফাইল করে এখানে বসিয়ে দিয়ে যায়, তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? জীবনে তো কিছুই শিখলো না। অন্তত সংসারটা করুক মন দিয়ে। এরকম হুটহুট করে চলে এলে হয় শ্বশুরবাড়ি থেকে? আর লুচি হবে না। দুদিনে অন্তর তোমার মেয়ে আসবে আর চিত্রাকে দিয়ে এত রকম রান্না করাও, এ আর আমি মেনে নিতে পারছি না। কাল সারা রাত ও মাথার যন্ত্রণায় ছটফট করেছে আর বমি করেছে। তাই ওকে আমি আর বাবা কড়া করে বলে দিয়েছি, সকালের দুধ ছিঁড়ে কলা, নয়তো টোস্ট আর ডিম সেদ্ধ হবে। দুপুরে ডাল সেদ্ধ আর মাছের ঝোল হবে। এর চেয়ে বেশি আর এর চেয়ে আর একটি বেশি কিছু হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, আমি বলে দিলুম। অনেক অভিমান ছিল স্বামীর ওপর, যে কখনো কোনো প্রতিবাদ করে না। সারাদিন ক্লান্তিতে চিত্রা শারীরিক মিলনেও ভালো করে সাড়া দিতে পারে না। তবু তারই মধ্যে চিত্রা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ফলে গতকাল রাতে অত অসুস্থতা। মেয়ের ঘরে এখনো কোনো সুখবর আসেনি। আসবে কি করে? আর্ধেক দিন শ্বশুরবাড়ি পড়ে থাকলে, বাপের বাড়ি পড়ে থাকলে বাচ্চাটা আসবে কি করে? চিত্রার ভালো খবর শুনে খুশি হলেন। একটা রান্নার লোক আনা হলো। রাতের বেলা রঞ্জন চিত্রাকে কাছে এনে আদরে ভরিয়ে দিয়ে বলেছিল, নিজের প্রতিবাদটা নিজেকেই করতে হয়, বুঝেছ? আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম তোমার প্রতিবাদে, কিন্তু কোথায় কি। যত রাগ রাত্রে শুতে এসে পেছন দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লেন। এই তো রান্নার লোক বহাল হলো, তা থাকবে। বাচ্চা হওয়ার পরও তা থাকবে। অনেক কাজ থাকবে বাচ্চা হওয়ার পর। নবজাতকের জন্য সব কাজ সামলাবে কি করে? আমার একটা প্রমোশন হওয়ার কথা আছে, আর সেটা হলে মাইনেটা অনেকটা বাড়বে, বুঝেছো? হ্যাঁ, তা না হয় বুঝলাম, তাতে কি হলো? তাতে তুমি বেশ কিছুদিন স্কুল যাবে না আর ক্লান্ত হয়ে পড়বে না। তারপর তারপর কি দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। রঞ্জন দু হাতের আলিঙ্গনেও চিত্রাকে কাছে টেনে নেয়। উফ, তুমি না, আমি না কি ভীষণ দুষ্টু। যে কদিন পুচকেটা না আসে একটু দুষ্টুমি করে নি, তারপর তো তিনি এলে সব মনোযোগ সেদিকেই পড়বে। তখন তো ভুলেই যাবে যে ওর আসার অবদানটা আমার। না বাবা, ভুলবো না। ভুললে তো আমার আর রক্ষা থাকবে না।
মনে থাকে জানো? মনে না থেকে আর উপায় আছে? কতদিন পর একটা সুন্দর মিষ্টি রাত কাটিয়েছিলেন দুজনে, রঞ্জন আর চিত্রা। তাদের একমাত্র সন্তান নবাংশু বাবার আদর বেশি দিন পায়নি। ওর যখন 12 বছর বয়স, রঞ্জন চলে যায় না ফেরার দেশে। কিডনি ফেল করেছিল। মাত্র 1 মাসের মধ্যেই সব শেষ। ধরতে পারেনি ডাক্তার প্রথমে। যখন ধরা পড়ল, তখন আর কিছু করার ছিল না। চিত্রার 2 চোখে জলের ধারা। আজ তার মৃত্যুদিন। মনে মনে খুব বকছে তাকে। খুব স্বার্থপর তুমি। কেমন আমাকে একা করে দিয়ে সব বোঝা চাপিয়ে দিয়ে চলে গেলে। মনে পড়ল একবার জন্মদিনে তুমি আমাকে এই ডায়েরিটার ভালো পেন দিয়ে বলেছিলে, তুমি যখন লেখিকা হবে তখন এই ডায়েরি আর পেন দিয়ে তুমি লিখবে। দেখবে একদিন তুমি খুব অনেক নামকরা লেখিকা হবে। লেখা জীবনের অনেক না পাওয়াকে ভুলিয়ে দেয়। তুমিও লেখার মধ্যে দিয়ে তোমার ডায়েরির পাতায় ভুলে যাবে না পাওয়াকে। তোমার ডায়েরির পাতায় শুধু আমার নাম জলজল করবে, রঞ্জন। সত্যি রঞ্জন, তোমার নাম শুধু ডায়েরির পাতায় না, আমার বুকের মাঝেও জলজল করছে। তুমি চলে গেছিলে এই বসন্তকালে। আমার বসন্ত সেদিনই চলে গেছে তোমার সাথে, জীবনের সব রং মুছে দিয়ে। তোমার স্বপ্ন সার্থক হয়েছে রঞ্জন। তুমি আমার লেখা দেখে বরাবর বলতে, দেখো তুমি একদিন অনেক বড় লেখিকা হবে। হ্যাঁ রঞ্জন, আমি তোমার স্বপ্ন সফল করতে পেরেছি। এই বসন্তকালে আমার জীবনের সব রং মুছে দিয়ে আমাকে একলা করে দিয়ে চলে গেছিলে। আর এই বসন্তকালেই প্রকাশিত হলো আমার প্রথম বই, রঞ্জন ও রঞ্জনা। বসন্ত চলে গিয়েও ফিরে আসছি তোমার হাত ধরে। আমায় একা করে দিও, তোমার ইচ্ছের জয় হলো। তোমার ইচ্ছেকে আমি মর্যাদা দিতে পেরেছি। এখন শুধু এইটুকু পাওনা নিয়ে দিন কাটাবো। এই পাওনাটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। কেমন লাগলো গল্পটা বলো তো বন্ধুরা? তোমাদের মতামতের ওপর আমার লেখা নির্ভর করবে। মিলে শুধু লিখে যাব, পড়ে যাব, পাঠকদের পছন্দ হবে না, তাহলে কি করে হবে? ঠিক আছে, লাইক শেয়ার কমেন্টটা একটু করো, পারলে সাবস্ক্রাইব করো। রাখি।